আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা। অ্যাডিনোকার্সিনোমা হচ্ছে অ্যাডিনোমার ম্যালিগন্যান্ট ফর্ম, এবং কোলনের অ্যাডিনোকার্সিনোমা হচ্ছে পুরো জিআইয়ের সবচেয়ে কমন ম্যালিগন্যান্ট লেশন। এটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা মোস্ট কমনলি হচ্ছে এইজটা ধরি, যে ওল্ড এজে মেনলি হয়, 60 to 70 ইয়ার্স ওল্ড যারা, তাদের আর কি মেনলি হয়। তাছাড়া হচ্ছে লো ইনটেক অফ আনঅ্যাবজর্বেবল ফাইবার এবং হাই ইনটেক অফ রিফাইন্ড কার্বোহাইড্রেট, এগুলিকে হচ্ছে পজিটিভ এজেন্ট হিসাবে খুব স্ট্রংলি অ্যাসোসিয়েটেড করা হয়। এটার কারণ হচ্ছে আনঅ্যাবজর্বেবল ফাইবার কম খাওয়ার মাধ্যমে স্টুল বাল্ক কমে যায়, তার কারণে স্টুল প্যাসেজটা আর কি ডিলেইড হয় এবং হার্ড স্টুলটা বেশি একটা পাস করে না, এর জন্য এটা আটকে থাকে। আর তাছাড়া হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট ইনটেক করার কারণে হচ্ছে গাট ফ্লোরার ফাংশনটা বা মেটাবলিজম অল্টার্ড হয় এবং এটা টক্সিক কিছু মেটাবোলাইট সিনথেসাইজ করে, এবং রিডিউসড স্টুল বাল্কের জন্য এগুলির মুভমেন্ট স্লো হয়। এই টক্সিক মেটাবোলাইটগুলি বেশিক্ষণ ধরে আর কি জিআইয়ের কন্ট্যাক্টে থাকে এবং এগুলি থেকে আর কি লেশনটা হয়। ইনক্রিজড ফ্যাট ইনটেক খুব একটা ইম্পর্টেন্ট কজ, কারণ ফ্যাট বেশি খেলে হচ্ছে হেপাটিক কোলেস্ট্রল সিনথেসিসটা বেড়ে যায়, এবং কোলেস্ট্রল সিনথেসিস বেড়ে গেলে এই কোলেস্ট্রলকে আবার গাট ফ্লোরারা করে টক্সিক মেটাবোলাইট বা কার্সিনোজেনে কনভার্ট করে, এবং সেই কার্সিনোজেনগুলি আবার গাট মিউকোজাকে করে, ড্যামেজ করে। এছাড়া এটা আমি এনএসএইচটা রিস্ক ফ্যাক্টর লিখছি, বাট এটা প্রোটেক্টিভ ফ্যাক্টর, কারণ হচ্ছে এইটা COX-2 ইনহিবিট করে। COX-2 ইনহিবিশনের মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে যায়, এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা আসলে ইসের সঙ্গে এপিথেলিয়াল প্রলিফারেশনের সঙ্গে জড়িত। সো এটা কমে যাওয়ার কারণে এপিথেলিয়াল প্রলিফারেশনের টেন্ডেন্সি কমে যায়, এজন্য এটা প্রোটেক্টিভ একটা ফাংশন হিসেবে কাজ করে। এছাড়া TLR4 নামের একটা রিসেপ্টর আছে, এবং এইটার ওভার এক্সপ্রেশনের সঙ্গে PGE2 এর ওভার এক্সপ্রেশনটা হচ্ছে অ্যাসোসিয়েটেড, কারণ এইটার সঙ্গে কক্স আর কি রিলেটেড, এটা বাড়লে কক্স বাড়ে, এবং এইটাও হচ্ছে কার্সিনোমার সঙ্গে অ্যাসোসিয়েটেড। এবার আমরা আসি হচ্ছে প্যাথোজেনেসিসে। আমি যদি খুব সংক্ষেপে জিনিসটা একবার ফার্স্টে বলি, এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাডিনোমা কার্সিনোমা সিকোয়েন্স। অ্যাডিনোমা কার্সিনোমা সিকোয়েন্স হচ্ছে ফার্স্টে কিছু জিনেটিক মিউটেশনের জন্য অ্যাডিনোমা ফর্ম করে, সেখান থেকে কার্সিনোমা হয়, এবং এই সিকোয়েন্সটাকেই আর কি প্যাথোজেনেসিসের মূল ভিত্তি হিসাবে চিন্তা করা হয় অ্যাডিনোকার্সিনোমার ক্ষেত্রে। তো ফার্স্টলি হচ্ছে মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড জিন হচ্ছে এপিসি জিন, যেটা 5 নম্বর ক্রোমোজোমে থাকে। এপিসি জিনের যদি মিউটেশন হয়, এবং এটা সিঙ্গলি হয় না, এপিসি জিন হচ্ছে দুইটা জিন থাকে, এবং দুইটা জিনেরই আর কি মিউটেশন হওয়ার পরে এপিসি জিনটা আর কি ইনভলভড হয়। এটাকে ডাবল হিট হাইপোথিসিস বলে বা নাটসন্স হাইপোথিসিস বলে। এনিওয়েজ, এপিসি জিনের মিউটেশনের জন্য যেটা হয়, রিস্ক বেড়ে যায় পলিপোসিসের বা পলিপ ফর্মেশনের। সেইখান থেকে যদি কেরাস জিনটা কোনো সময়, কেরাস জিন একটা হচ্ছে প্রো অ্যাপোপ্টোটিক জিন, এই প্রো অ্যাপোপ্টোটিক জিনটা কোনো সময় যদি হয়, মিউটেটেড হয়, তখন হচ্ছে অ্যাডিনোমা ফর্মেশনটা সুগম হয়। কেরাস মিউটেশনের জন্য অ্যাডিনোমা ফর্ম হলো বা পলিপ ফর্ম হলো। তো এই পলিপ ফর্মেশনের পর কোনো এক সময় TP53 জিনের মিউটেশন হলো, সঙ্গে COX-2, এটা আপরেগুলেশন বেড়ে গেল কোনো কারণে। তো এইভাবে আলটিমেটলি এই অ্যাডিনোমাটা কার্সিনোমায় কনভার্টেড হবে। তো এইভাবে যে সিকোয়েন্সিয়ালি আগানোর সিস্টেমটা, এটাকে অ্যাডিনোমা কার্সিনোমা সিকোয়েন্স বলে। তো এখানে আমরা একটু ইলাবোরেটেড দেখছি, যে এখানে মিউকোজা একটা নর্মাল গাট এপিথেলিয়াম দেখা যাচ্ছে। কোনো একটা লোকের জার্ম লাইন মিউটেশনের জন্য অথবা অ্যাকোয়ার্ড সোম্যাটিক মিউটেশনের জন্য এই এপিসির যে ডাবল এলিল যে আছে, একটা এলিলে সমস্যা হয়ে গেছে। সো এটাকে ফার্স্ট হিট বললাম, 2 হিটের ফার্স্ট হিট। এটা হচ্ছে 5q21 থাকে, আগেই বলছি যে 5 নম্বর ক্রোমোজোমে থাকে। এরপরে হচ্ছে কোনো কারণে সেকেন্ড হিট হলো, যেরকম মিথাইলেশন অ্যাবনর্মালিটি হলো বা ইনঅ্যাক্টিভেশন হলো নর্মাল এলিলে, এই জন্য এপিসিটা এখন নন ফাংশনাল। বিটা ক্যাটেনিন জিনের বিটা ক্যাটেনিন প্রোটিনের আর কি আপরেগুলেশন হচ্ছে। এপিসি মেইনলি বিটা ক্যাটেনিনকে ইনহিবিট করে, এটাই এপিসির মেইনলি কাজ, এর জন্য এপিসি একটা টিউমার সাপ্রেসর জিন। এখন বিটা ক্যাটেনিন আপরেগুলেশন করে মেইনলি WNT পাথওয়ের মাধ্যমে। তো এটা আপরেগুলেশনের সময় এরকম প্রলিফারেশনের বেড়ে যায়, টেন্ডেন্সিটা বেড়ে যায়। কোনো এক সময় কেরাস জিন যখন হয়, মিউটেটেড হয়, এই কেরাস জিন হচ্ছে প্রো অ্যাপোপ্টোটিক একটা জিন। সো এই প্রো অ্যাপোপ্টোটিক জিনটা মিউটেশন হলো, প্লাস হচ্ছে আগে প্রলিফারেশনের টেন্ডেন্সি বেশি, আস্তে আস্তে এই যে এটা একটা অ্যাডিনোমা ফর্ম করলো বা পলিপ ফর্ম করলো, একটা পেডানকুলেটেড পলিপ ফর্ম করে। এটা বলা বাহুল্য যে এপিসি কেরাস এই পাথওয়েতে হচ্ছে পেডানকুলেটেড ফর্ম হয়, আলাদা একটা পাথওয়ে আছে যেখানে সেসাইল হয়, যে MSH যে জিনটা, এটার মিউটেশনের মাধ্যমে, এটা আমরা পরে দেখতেছি। এনিওয়েজ, তো এই কেরাস মিউটেশন হলো, কেরাস আবার 12 নম্বর ক্রোমোজোমে থাকে। তো এটা মিউটেশনের পর আলটিমেটলি একসময় TP53 মিউটেশন হলো, TP53 আবার 17th ক্রোমোজোমে থাকে, অথবা টিপি ছাড়া LOH ক্রোমোজোমে মিউটেশন হতে পারে, SMAD2 বা 4 মিউটেশন হতে পারে, মানে আদারওয়াইজ অন্য কোনো মিউটেশন হলো। TP53 একটা টিউমার সাপ্রেসর জিন, SMADও সম্ভবত একটা টিউমার সাপ্রেসর জিন, এগুলো লস অফ ফাংশন হয়ে যায়, আলটিমেটলি এইটা কার্সিনোমায় কনভার্টেড হয়।
এবং এর সঙ্গে হচ্ছে আবার ওভার এক্সপ্রেশন অফ COX-2 অ্যাসোসিয়েটেড, যেটা আগেই বলছি। তো এইভাবে আমাদের ক্লাসিক্যাল পাথওয়েতে হয়ে থাকে, এডিনোকার্সিনোমা হয়ে থাকে। আরেকটা হচ্ছে সেকেন্ড পাথওয়ে, যেটা আমরা HNPCCর ক্ষেত্রে দেখেছিলাম বা নন ক্লাসিক সিস্টেমগুলোতে দেখেছিলাম। এই ক্ষেত্রে হচ্ছে সেসাইল সেরেটেড অ্যাডেনোমা ফর্ম হয়, আনলাইক প্রিভিয়াস যে পেডাঙ্কুলেটেড অ্যাডেনোমা। এই ক্ষেত্রে দেখা যায় যে ডিএনএ মিসম্যাচ রিপেয়ার জিন MSH2 বা MLH1 এদের যদি কোনো মিউটেশন হয় বা এদের যদি লস অফ ফাংশন হয়, তখন হচ্ছে এরা আর যে স্পন্টেনিয়াস কিছু ভুল হয় ডিএনএ সিনথেসিসের সময়, এগুলি আর রিপেয়ার করতে পারে না। তো দেখা যায় এরকম মাইক্রো স্যাটেলাইট আকারে এরকম কিছু কিছু ভুল নিউক্লিওটাইড আর কি ঢুকে যায় জিনোমের মধ্যে। তো এটা যদি কোনো কারণে এমন কোনো ইয়েকে এফেক্ট করে, এমন কোনো জিন যেরকম TGF-β বা ব্যাক্স জিন, এগুলো হচ্ছে গ্রোথ রেগুলেট করে। যেরকম TGF-β হচ্ছে আনকন্ট্রোল প্রলিফারেশনটাকে ইনহিবিট করে, ব্যাক্স জিন হচ্ছে আমাদের প্রো অ্যাপোপ্টোটিক হিসেবে কাজ করে, অ্যাপোপ্টোসিসটাকে ওরা সুগম করে। সো এদের যদি লস অফ ফাংশন হয় মিউটেশনের জন্য, তখন দেখা দিবে যে সেলটা অ্যাবনর্মালি প্রলিফারেট করতেছে। তো এরকমই আর কি একটা সিস্টেম, যে ফার্স্টলি হচ্ছে এই MLH1 বা MS2 এর কোনো লস অফ ফাংশন হয়েছে, ফার্স্টলি তো কোনো কিছু হয় না একটা অ্যালিলে হলে, তো বায়োলিলিক যখন আর কি চেঞ্জ হয় তখন হচ্ছে এরকম প্রলিফারেশনটা আনকন্ট্রোলড হয়ে যায়। তারপরে হচ্ছে এই ড্রাইভার মিউটেশনটা যখন আরও অ্যাকুমুলেট করতে থাকে অন্য অন্য মিউটেশন, যেরকম TGF-β, ব্যাক্সটার ব্র্যাভ জিন, TCF4 জিন, IGF2R জিন, এগুলির আর কি মিউটেশন হতে হতে একসময় এটা কার্সিনোমা ফর্ম করে, কার্সিনোমায় চেঞ্জ হয়ে যায়। তো এইটা হচ্ছে একটা সেকেন্ডারি পাথওয়ে। এরপরে আমরা মরফোলজিটা দেখি। মরফোলজিতে মাইক্রোস্কোপিক দুইটা ভাগে আমি ভাগ করছি। ম্যাক্রোস্কোপিক্যালি আমরা হচ্ছে পাই যে পুরো কোলন জুড়েই অ্যাডিনোকার্সিনোমা হতে পারে। প্রক্সিমাল কোলনে যদি হয় সেটা হচ্ছে পলিপ্লয়েড বা এক্সোফাইটিক ম্যাস আকারে থাকে, যে এরকম করে থাকে বা এরকম বাইরে আর কি প্রোট্রুডিং থাকে। আর যেটা হচ্ছে ডিস্টাল কোলনে, সেখানে ন্যাপকিন রিং লেশন ফর্ম করে। এবং প্রক্সিমাল কোলনে যে অ্যাডিনোকার্সিনোমাগুলো হয়, এখানে অবস্ট্রাকশনের চান্স রিলেটিভলি কম। আর ডিস্টাল কোলনে যেহেতু লুমিনাল ন্যারোয়িং হচ্ছে, এই ন্যাপকিন রিং লেশনের জন্য অবস্ট্রাকশনের চান্সটা অনেক বেশি বেড়ে যায় ডিস্টাল কোলনে। মাইক্রোস্কোপিক্যালি টল কলামনার সেল দেখা দেয় এবং এই এপিথেলিয়ামগুলো ডিসপ্লাস্টিক থাকে স্বাভাবিকভাবে, যেহেতু এটা ম্যালিগনেন্ট। এছাড়া ডেজমোপ্লাস্টিক রিয়াকশন দেখা যায় জিআইয়ের অন্য অন্য কার্সিনোমার মতোই, এবং এর জন্য একটা ফার্ম কনসিস্টেন্সি এখানে, যেহেতু এটা অ্যাকুমুলেশন অফ কোলাজেন, স্ট্রং একটা পাওয়া যায়, কনসিস্টেন্সি পাওয়া যায়। এছাড়া হচ্ছে একটা মিউসিন সিক্রেটিং ভ্যারিয়েন্ট থাকতে পারে এবং এটা ইউজুয়ালি পুর প্রগনোসিস ইন্ডিকেট করে। এছাড়া খুব রেয়ারলি গ্যাস্ট্রিক যে ডিফিউজ যেটা ছিল, ডিফিউজ কার্সিনোমা গ্যাস্ট্রিক, সেটার মতো সিগনেটরিং দিতে পারে, সেলের অ্যাপিয়ারেন্স দিতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ক্লিনিক্যাল ফিচারে যদি যাই, অ্যাসিমটোমেটিক থাকে ম্যাক্সিমাম কেসে, আনলেস অ্যাডভান্স ডিজিজে এটা প্রোগ্রেস করছে। লেফট কোলনে হচ্ছে পাররেক্টাল ব্লিডিং থাকে, বোঝাই যাচ্ছে এটা যদি কোলন হয়। তো লেফট কোলন যেটা এই পাশেরটা, এখানে হচ্ছে পাররেক্টাল ব্লিডিং বেশি হবে। আর রাইট কোলনে যদি লেশন হয় সেক্ষেত্রে ওকাল্ট ব্লিডিং হবে, এবং এখানে হচ্ছে প্রেজেন্টেশন থাকবে অ্যানিমিয়া হিসেবে। এছাড়া অল্টার্ড বাউল হ্যাবিটস দেখা যাবে। আর অবস্ট্রাকশন হচ্ছে লেফটে আর কি বেশি কমনলি দেখা যায়, আর্লি স্টেজে অবস্ট্রাকশন দেখা যায়, মানে এখানে লেট স্টেজে অবস্ট্রাকশন দেখা যায়। এছাড়া কলিকি অ্যাবডোমিনাল পেইন পাওয়া যাবে 66% কেসেসে। ওয়েট লস এবং টেনিসমাস হচ্ছে রেকটামে যদি ক্যান্সার হয় সেটা আর কি বেশি কমনলি পাওয়া যাবে। এই ক্ষেত্রে প্যালপেবল ম্যাসও পাওয়া যাবে ডিআরিতে, কারণ ডিআরিতে তো আমরা কোলনটাকে অ্যাপ্রোচ করতে পারতেছি না, সেক্ষেত্রে কোলোনোস্কোপি করা হয়। এবং অ্যাজ আই সেড, ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে কোলোনোস্কোপি। এছাড়া বায়োপসি করা যেতে পারে। লার্জ টিউমারের ক্ষেত্রে কোলোনোস্কোপি করা হয় না, কারণ সেক্ষেত্রে ড্যামেজ হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে সিটি স্ক্যান করা হয়। এটাকে নন ইনভেসিভ কোলোনোস্কোপিও বা ভার্চুয়াল কোলোনোস্কোপিও অনেক ক্ষেত্রে বলা হয়। এই লার্জ টিউমারটা হচ্ছে বেসিক্যালি 6 মিলিমিটারের বড় হলে ডিফাইন করা হয়। আচ্ছা, স্টেজিংয়ের জন্য আমরা হচ্ছে সিটি স্ক্যান করতে পারি চেস্ট, অ্যাবডোমেন, পেলভিসে। পার্টিকুলারলি অ্যাবডোমেনেরটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা লিভার মেটাস্টেসিসের সঙ্গে জড়িত। আর পেলভিসের MRI করা হয়ে থাকতে পারে মেটাস্টেসিস দেখার জন্য, লোকাল মেটাস্টেসিস। বেসিক্যালি রেকটামের জন্য এটা করা হয়, দুইটাই রেকটামের জন্য করা হয়, এন্ডোরেনাল আলট্রাসোনোগ্রাম আর পেলভিসের MRI। আচ্ছা, আর মার্কার হিসাবে CEA আমরা দেখি সেরামে। স্টেজিংয়ের ক্ষেত্রে আমরা AGCCA TNM সিস্টেমটাই ফলো করে থাকি। তো এই ক্ষেত্রে হচ্ছে টি এর জন্য ম্যাক্সিমাম 4 হতে পারে, এন এর জন্য হচ্ছে ম্যাক্সিমাম 2 হতে পারে, এবং মেটাস্টেসিসের জন্য ম্যাক্সিমাম 1 হতে পারে। তো টি এর জন্য, যেটা হচ্ছে টিউমারের সাইজ নিয়ে আমরা ডিল করছি, এটার ফার্স্টলি হচ্ছে T0 বা TX। এক্ষেত্রে হচ্ছে প্রাইমারি টিউমার ডিটারমাইন করা যায়নি। T0 হচ্ছে কোনো প্রাইমারি টিউমারের এভিডেন্স আমরা বের করতে পারিনি। আর TIS হচ্ছে ইনসিটু, মানে কার্সিনোমা ইনসিটু যেটা, বা ইন্ট্রামিউকোজাল কার্সিনোমা।
এরপরে হচ্ছে যখন আর কি ইনভেশন শুরু হয়ে গেছে, এপিথেলিয়াম ক্রস করে বেসমেন্ট মেমব্রেন রাপচার করে ভিতরে ঢুকছে, ল্যামিনা প্রপ্রিয়া গেলে আমরা এটাকে T1 হিসাবে ডেজিগনেট করি। সরি, ল্যামিনা প্রপ্রিয়া না, সাবমিউকোসায় গেলে আমরা হচ্ছে T1 হিসেবে ডেজিগনেট করি। আর যখন এটা মাস্কুলারিসকে টাচ করবে কিন্তু ইনভেড করবে না, তখন হচ্ছে এটাকে আমরা T2 হিসেবে ডেজিগনেট করি। মাস্কুলারিস ভেদ করে যখন হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম মানে সেরোসা পর্যন্ত চলে যাবে, তখন হচ্ছে সেটাকে T4 হিসেবে ডেজিগনেট করি। এবং T4A হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়ামকে টাচ করলে বলি, এবং যখন এটা অ্যাডজাসেন্ট অর্গানে চলে যায় তখন এটাকে আমরা T4B বলি। তো এইভাবে আমরা 1 to 4 ক্লাসিফাই করি। দেন হচ্ছে লিম্ফ নোডের ক্ষেত্রে N0 হচ্ছে কোনো মেটাস্টিসিস হয়নি, আর NX হচ্ছে কোনো মেটাস্টিসিস অ্যাসেস করা যায়নি, লাইক TX এবং T0। আর N1 হচ্ছে 1 to 3 যখন আর কি হয়েছে, ইনভলভ হয়েছে। T0-তে 0 ছিল, N1-এ হচ্ছে 1 থেকে 3, এবং 4 থেকে 7 হচ্ছে সম্ভবত N2। 4-এর বেশি হলেই আমরা N2 বলি, এবং 7-এর বেশি হলে N2B বলি। এরপর ডিস্টেন্স মেটাস্টেসিস ক্ষেত্রে MX হচ্ছে যেটা আগেই বলছিলাম যে অ্যাসেস করা যায়নি, M0 হচ্ছে হয়নি, এবং M1 হচ্ছে ডিস্টেন্স মেটাস্টেসিস হয়েছে। এক্ষেত্রে হচ্ছে একটা অর্গানে যদি মেটাস্টেসিস হয় M1A বলি, আর একাধিক হলে M1B বলি। এখন প্রশ্ন আসতে পারে যে হোয়াট আর দ্য সাইটস অফ মেটাস্টেসিস। মোস্ট কমনলি হচ্ছে লিভার, সিঙ্গল মোস্ট কমন কজ, লাংয়ে হতে পারে, রিজিওনাল লিম্ফ নোডে হতে পারে, তারপরে হচ্ছে বোনসে হতে পারে। কিন্তু যদি একটা জিজ্ঞেস করা হয়, লিভার মোস্ট কমন, পেরিটোনিয়ামেও হতে পারে, সেক্ষেত্রে আর কি লোকাল স্প্রেড আকারে আর কি যাচ্ছে। সো এগুলি হচ্ছে আমাদের স্টেজিং। এবার আসি আমরা ম্যানেজমেন্টে মেইনলি এন্ডোস্কোপি হচ্ছে আর্লি স্টেজে খুব এফেক্টিভ যদি সুপারফিশিয়াল রিসেকশন দরকার। তো সার্জারি হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। এই ক্ষেত্রে আমরা হচ্ছে লিম্ফ যেগুলো রিজিওনাল আছে সেগুলো সহ সার্জিক্যাল রিসেকশন করে থাকি। অ্যাডজুসেন্ট থেরাপি হচ্ছে আমরা ইউজ করতে পারি 5-ফ্লোরোইউরাসিল এবং ফলিনিক অ্যাসিডের কম্বিনেশন। এটা হচ্ছে অনেক ক্ষেত্রে কেমোথেরাপিউটিক হিসাবে ইউজ করা হয়। এছাড়া প্যালিয়েটিভ ট্রিটমেন্টও আমরা দিয়ে থাকি। এবং দ্যাটস মোর অর লেস ইট অ্যাবাউট অ্যাডিনোকার্সিনোমা।